র্যাব বিলুপ্ত করা হবে। আপনারা দেখবেন বিএনপি চেয়ারপারসন সাবেক যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম জিয়ারও কিন্তু এই ব্যাপারে অনেকবারের বক্তব্য আছে যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। ইভেন তারেক রহমানের বক্তব্য আমি শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম ভাই যেটা কারেক্টলি বলেছেন যে ইউএসএ ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশন হওয়া একটা প্রতিষ্ঠান যার 6 জন কর্মকর্তাকে স্যাংশন করা হয়েছিল, যারা পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর বিভিন্ন জায়গা থেকে এসছেন। এইরকম একটা স্যাংশন, নিষেধাজ্ঞা দেওয়ার একটা ফোর্স যার উপর থেকে এখনো নিষেধাজ্ঞা উজ্জ করা হয় নাই, তাদের উপর থেকে উজ্জ করবার ব্যবস্থা না নিয়ে আপনি এই ফোর্সটাকে রেখে দেবার যে সিদ্ধান্ত নিলেন, এবং এই যে মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো এখনো হইল না, শেষ হয় নাই, আপনারাও মানবাধিকার কমিশনের আইনটা পাশ করলেন না, এই সম্মিলিত বাস্তবতায় র্যাব রেখে দেওয়া মানে হচ্ছে আপনাদের মতলব ভালো না। আপনাদের মতলব ভালো না। এই যে আপনারা 17 বছরে কিছু শেখেন নাই, এটা হচ্ছে একটা বড় প্রমাণ তার। এখন আপনি বলছেন যে এলিট ফোর্স লাগবে। এলিট ফোর্স কেন লাগবে? র্যাব হওয়ার আগে কি বাংলাদেশে এলিট ফোর্স ছিল না? আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভির প্রত্যেকটা ফোর্সে এলিট ফোর্স আছে। যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা পুলিশকে সাহায্য করার জন্য, সরকারকে সাহায্য করবার জন্য বহু অপারেশনে আসছে। বহু জায়গায় বহু ঘটনা এরকম ঘটেছে। তাহলে এর আগে এপিবিএন নামক একটা ফোর্স আছে বাংলাদেশে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যারা পুলিশের যে অংশটা আর্মস ক্যারি করে, মানে তার ট্রেন্ড আছে, ওটাই তো আমার এলিট ফোর্স ছিল পুলিশের। তাহলে আপনি র্যাব করে আমার ঐতিহাসিক পুলিশের এলিট ফোর্সটাকে দুর্বল করে রেখেছেন, অথচ এমন একটা ফোর্সকে আপনি বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করছেন যেই ফোর্সটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সারা দুনিয়াতে সমালোচিত, স্যাংশনড, এবং এখানে যারা কাজ করছেন তারা ভবিষ্যতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিশনে কাজ করতে পারবেন না, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হচ্ছে। এবং আমি জানি যে আর্ম ফোর্সেসের অফিসাররা র্যাবে আসতে চায় না, কারণ তাদের ফিউচার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এখানে কাজ করলে। অতএব এই সকল বাস্তবতায় এই সিদ্ধান্তটাকে আমরা ভুল সিদ্ধান্ত মনে করি, যেটা অরিজিনালি আমরা সকল রাজনৈতিক দল মিলে একমত হয়েছিলাম, সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া দরকার। আপনি ট্রানজিশনের জন্য সময় নেন। বিলুপ্ত করা মানে এটা না আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতের অফিস বন্ধ করে দিয়ে আসছে, দিনে দিনে গিয়ে ওখানে তালা মেরে দিয়ে আসছে, সরকার গিয়ে গিয়ে র্যাবের অফিসে তালা মেরে দেবে, ব্যাপারটা তো এরকম না। বিলুপ্ত করবেন আপনি 2 বছর 3 বছর ধরে পুরো সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিয়ে বিলুপ্ত করবেন, কারণ বিকল্প এই ফোর্সগুলো যে কাজগুলো করছে, এই ফাইলগুলো তো কোথাও না কোথাও হ্যান্ড ওভার করতে হবে। সেটা এপিবিএন হোক, পুলিশের কোনো ডিপার্টমেন্ট হোক, একটা সামঞ্জস্যতা রেখেই এই বিলুপ্তির পথে যেতে হবে। কিন্তু সেটা না করে যেটা করছেন, এটা সিম্পলি ফাংশনাল না। দেশে বিদেশের কোনো মানবাধিকার সংগঠন এই প্রস্তাবনার সাথে একমত হবেন না। দ্বিতীয়ত যেটা ভাই জিজ্ঞেস করেছেন গরুর হাট নিয়ে, আমরা আসলে রবিবারে কথা বলবো কোরবানি, গরুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কুইকলি রেসপন্স যেটা করছি সেটা হচ্ছে এটা তো নতুন কিছু না, এটাই তো চাঁদাবাজির অংশ, যেটা বললাম আর কি, যে রাস্তাঘাট ফুটপাত দখল করে যাচ্ছে তাই কারা করছে, এবং এই শক্তিটা কোথায় যে আমি একটা হাঁটার রাস্তা বন্ধ করে দিলাম, একটা লেন বন্ধ করে গরু বসায় দিলাম। এই যে সারা বাংলাদেশকে, সারা শহরকে গরুর হাট বানানোর যে বাণিজ্য, এই বাণিজ্যর নামই তো হইল প্রাইভেট সেক্টরের চাঁদাবাজি, বেসরকারি চাঁদাবাজি। এবং এই বেসরকারি চাঁদাবাজির এমডি, চেয়ারম্যান, সিইও সবই হলো সরকারি দলের। এবং প্রত্যেক এলাকার যারা পাতি নেতারা আছে তারা এগুলো ম্যানেজ করতেছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই মৌসুমি আয় উপার্জনের জায়গা। বিএনপি যদি দীর্ঘমেয়াদে রাজনীতি করতে চায়, তাদেরকে বোঝা দরকার এই পুরাতন আমলের হাটঘাট, মাঠ ইজারার আর গরুর হাট দিয়া রাস্তা দখল করার রাজনীতি বেশি দিন চলবে না। এটা ফাংশনাল হবে না, এটা কার্যকর হবে না। এটা যদি আপনারা ভোটের রাজনীতিতে তরুণদের মানে মানসিকতা, ভোটের যে প্যাটার্ন, এগুলো দেখে না বোঝেন, তাহলে আপনাদেরকে ভবিষ্যতে করা মাসুল দিতে হবে, কিন্তু রাজনৈতিক মাসুল দিতে হবে। এটা মাস্তানি করে সমাধান করতে পারবেন না, কারণ সমাজের চিন্তা মনস্তত্ত্ব বদলে গেছে, তরুণদের আকাঙ্ক্ষা বদলে গেছে। এই বদলে যাওয়ার জায়গায় আপনারা এই রাজনীতি আর হাটঘাট, মাঠ দখল করা, কোরবানির হাট বসায় দেওয়া, রাস্তাঘাট দখল করে, খেলার মাঠ, স্কুলের মাঠ দখল করে এই রাজনীতি করা বন্ধ করতে হবে। এগুলো ব্যবসাকে ব্যবসার মতো করে করতে দেন, এগুলো দিয়ে রাজনীতি করিয়েন না। আপনার যারা গরু ব্যবসায়ী আছে, গরু ব্যবসায়ী দলের পদ পদবি দিয়েন না, ওদেরকে গরু ব্যবসা করতে দেন। যারা যারা এইবার সরকারি দলের এই কোরবানি ব্যবসায় নামছে, ওদেরকে দলের পদ থেকে বহিষ্কার না করে সব কমিটিতে একটা হাট বিষয়ক সম্পাদক
গরুর হাট বিষয়ক সম্পাদক, কোরবানি বিষয়ক সম্পাদক, মাঠ দখল বিষয়ক সম্পাদকের পদ তৈরি করে দেন। যে যে এলাকাতে হাট ঘাট রাস্তা দখল করছে দখলদার বিষয়ক সম্পাদক, সবাইকে এই সম্পাদকীয় পদ দিয়ে দেন। তাহলে আমরা জানবো আসলে এলাকাতে এই দখলের বাণিজ্যটা কারা করতেছে। যে আপনার সরকারি দলের হওয়ার কারণে কে কারটা সমাধান করবে, কোনো ডিসিপ্লিন তো দেখতে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কাজেই তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। যেটা বলছেন করবেন কিন্তু উল্টাটা হচ্ছে দেখতে পাচ্ছি। বলা হচ্ছিল যে মানে দলীয় বিবেচনায় নিয়োগ দেবেন না। এটা তো বিএনপির বহু মিটিংয়ে আমি এই বক্তব্য শুনেছি বেগম জিয়া তারেক রহমানের কাছ থেকে, কিন্তু সব অ্যাপয়েন্টমেন্ট দলীয় বিবেচনায় হচ্ছে। দলীয় প্রশাসক অ্যাপয়েন্টমেন্টে দলীয় বিবেচনায় হয়েছে, হাট বসতেছে দলীয় বিবেচনায়। তো দলীয় বিবেচনার লোক এক বিবেচনার লোক আর এক বিবেচনার লোককে কিভাবে বাদ দিয়ে দিবে? এগুলো তো বিবেচনা বিষয়ক সম্পাদক, সবাই সবাই বিবেচনা করে যেহেতু দলের পক্ষে আসছে। এই বিবেচনা বিষয়ক সম্পাদক তো একজন আরেকজনের পদ খায় দিতে পারবে না, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। বৃদ্ধি করা নিয়ে এবং এছাড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বাজেটে কিরকম বরাদ্দ থাকতে পারে, কোন কোন খাতে আসলে তারা নিজেদেরকে বঞ্চিত অনুভব করছেন সেসব সম্পর্কে জানতে চাইব। জনাব আমজাদ হোসেন, তিনি পেশার একজন ব্যাংকার। ওকে, আসসালামু আলাইকুম। আমরা যেটা দেখি যে প্রতিবন্ধী নাগরিক, আমি ভূমিকা যাচ্ছি না, কারণ প্রতিবন্ধী নাগরিকদের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি, প্রতিবন্ধী নাগরিকরা নিজেদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক মনে করেন না। প্রথমত অনেকে মনে করেন দ্বিতীয় শ্রেণীর, আর অধিকাংশই মনে করেন তারা তৃতীয় শ্রেণীর নাগরিক। কারণ প্রতিবন্ধী নাগরিকদেরকে অনেক বেশি পরিমাণে যখনই যেই সরকারি এসে তারা ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছে, তারা প্রতিবন্ধী নাগরিকদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করে সবার। এবং বর্তমান গভর্নমেন্টের ক্ষেত্রে দেখবেন আপনারা যে তারা ম্যানিফেস্টোতে প্রতিবন্ধী নাগরিকদের বিশাল বিশাল গল্প দিয়েছে, কিন্তু যখনই ভাতা সহ অন্যান্য কিছু বরাদ্দের কথা আসলো, তারা দুম করে করলো কি, যে একটা ফ্যামিলি কার্ড ঘোষণা দিল, যেখানে হচ্ছে 4.5 কোটি পরিবারের নারীদের জন্য তারা ফ্যামিলি কার্ড দেবে, এবং সেটার প্রতি মাসে বরাদ্দ হচ্ছে 2500 টাকা। আর সেখানে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে যারা এখানে বাংলাদেশে মানে প্রতিনিয়ত যেই ডাটাটা ডেভেলপ হচ্ছে, এই ডাটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওখানে আপনারা দেখবেন যে আছে প্রায় 39 লক্ষের মতো মানুষ। তো সেখানে হচ্ছে এই মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে 900 টাকা, এবং সেটার ক্ষেত্রে আবার কিভাবে দেবে, কতটা দেবে, তার মধ্যে কিছু স্পেসিফিক কাদেরকে দেবে, হুট করে বললো যে 1000 টাকা হচ্ছে কিছু মানুষদেরকে দেবে, কিন্তু সেটা কিভাবে দেবে, প্রসেসটা কি, সেটা নিয়ে কোনো কথা নেই। যেখানে একজন প্রতিবন্ধী নাগরিক তার জীবন চলার ক্ষেত্রে তার নিজের পরিবার থাকে, সবকিছু থাকে। একটা মানুষ তার উপার্জনের ক্ষেত্রে, একজন নারী বিভিন্ন জায়গায় কাজের জায়গায় কাজ করতে পারেন এবং সেখানে যুক্ত হতে পারেন। পরিবারে তার অন্যান্য সদস্যরা থাকে যেখানে অবদানের জায়গাটা থাকে, সেই বিষয়গুলোতে তারপরেও তার জন্য বরাদ্দ তিনি রাখার চেষ্টা করছেন গভর্নমেন্ট, মানে 2500 টাকা। এবং সেটার জন্য সে আগামী 5 বছরে কত কোটি টাকা যাবে, টোটাল বরাদ্দটা ক্যালকুলেশন করে প্রতিনিয়ত কিভাবে তারা দেবেন সেটা নিয়োগ করছেন। আর সেক্ষেত্রে প্রতিবন্ধী নাগরিকদের ক্ষেত্রে এই জায়গাটা খুবই হাস্যাস্পদ। আপনারা নিজেরা বুঝবেন যে নিজেদের চলার পথে আপনাদের প্রতিনিয়ত যাতায়াতে 900 টাকা দিয়ে আসলে কয়দিন আসলে প্রতিবন্ধী নাগরিকদের যারা আসলে বিশেষভাবে কোনো কাজের সাথে যুক্ত নন বা তাদের শারীরিক সক্ষমতার কারণেও বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারবেন না, আবার যারাও যুক্ত হবেন সর্বক্ষেত্রে কিছু কিছু কাজে, এবং তাদের যে রেগুলার যে তাদের জন্য একটা স্পেশাল নয়, কিছু রিজনেবল অ্যাকোমোডেশন দরকার হয়, সেই জায়গাগুলো কিভাবে হবে সেটা নিয়েও একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, আমি শেষ করছি। এরপরে যেটা হচ্ছে দেখবেন যে তাদের যে শিক্ষা ক্ষেত্রে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে, বা হচ্ছে যে এটা স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল, বিভিন্ন রাষ্ট্রে দেখবেন যে প্রতিবন্ধী নাগরিকদের জন্য একটা সোশ্যাল সেফটি নেটের মধ্যে ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকে গভর্নমেন্টের তরফ থেকে, সেই জায়গায় আমরা দেখতে পাই না। চিকিৎসা ক্ষেত্রে যে তাদের জন্য যে রিজনেবল অ্যাকোমোডেশন হবে সেটা দেখা যায় না। এইভাবে চূড়ান্ত লেভেলের প্রতিবন্ধী নাগরিকদের এই বাজেট আলোচনা নিয়ে আমরা এই আয়োজনটা দেখতে পাই না আর কি। নিশ্চয়ই সামনের দিকে এই বিষয়গুলো আসবে আর কি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমজাদ ভাইকে। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর বক্তব্য তুলে ধরলেন এবং বাজেট নিয়ে তাদের ভাবনা জানালেন। এখানে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে